স্টুডেন্ট এসছিস সবাই। দেখ, তোদের এর আগে যত গোটা ভিডিও এখনো পর্যন্ত পোস্ট করেছি সেগুলো সবই নিশ্চয়ই দেখে নিয়েছিস। যারা এখনো আগের ভিডিওগুলো দেখিসনি তাদেরকে আমি বলবো এক এক করে দেখতে থাক। ক্লাস 11 বা 11দের ভিডিওগুলো অবশ্যই দেখবে। যারা 12 তারা 12এর ভিডিওগুলো দেখতে থাক। লাস্ট দিন একটা টপিকের উপর একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা SN1 SN2 রিয়াকশান। এটা অ্যাকচুয়ালি 11-12-এর সবাইরই লাগবে। আবার যারা এবছরে জয়েন্ট বা মেডিকেলের মতো এক্সামগুলোকে টার্গেট করেছে তাদেরকেও কিন্তু SN1 SN2 দেখে যেতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। এখন ক্লাস 11-এর স্টুডেন্টরা যারা অনেকেই বলেছিস, মেসেজ করছিস, কমেন্ট করছিস যে স্যার SN1 SN2 কি আমাদের? হ্যাঁ, তোদেরও পড়তে হবে, কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি যতক্ষণ না তোদের পুরোপুরি পড়ে বুঝে রেডি হচ্ছে ততক্ষণ SN1 SN2টা বুঝতে একটু প্রবলেম হতে পারে। তবুও ফলো কর, অসুবিধা পরে সব ক্লিয়ার হয়ে যাবে। আজকের তোদের সবাই রিকোয়েস্টে নতুন একটা টপিকের উপরে ছোট একটা ভিডিও হবে। মেনলি সেটা নোমেনক্লেচার, হেডিং দেওয়া আছে নোমেনক্লেচার। এটা অর্গ্যানিক কেমিস্ট্রির নোমেনক্লেচার। এটা স্টিরিও কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি স্টিরিও কেমিস্ট্রি, যেটা তার একটা পার্ট। স্টিরিও মিনস 3 ডাইমেনশনাল স্ট্রাকচার নিয়ে যেখানে ডিসকাস করা হয় কেমিস্ট্রিতে, সেটাকেই স্টিরিও কেমিস্ট্রি বলে। তো স্টিরিও কেমিস্ট্রির অনেক কিছুই পড়াতে হবে যারা কিছুই জানিস না, কিন্তু তার মধ্যে এই স্টিরিও কেমিস্ট্রির যে নোমেনক্লেচার প্রসেস, RS নোমেনক্লেচার, যেটার জন্য অনেকেই আমাকে ফোন বা মেসেজ করছিস, সেটা আজকে বোঝাবো। ধীরে ধীরে বলবো, খুব ক্লিয়ারলি তোদেরকে আমি বুঝিয়ে দেবো। ফলো করতে থাক RS নোমেনক্লেচার। দেখতে থাক তোদের স্টিরিও কেমিস্ট্রির যে নোমেনক্লেচার প্রসেস কীভাবে শুরু হচ্ছে। ফার্স্ট তোদেরকে জানতে হবে কাইরাল কার্বন কম্পাউন্ড সেগুলো কেমন হয়। আমরা যখন এইরকম কোনো একটা কম্পাউন্ড, একটা যৌগর নাম দেখবো, পাবো, এটা মেনলি এর নাম ল্যাকটিক অ্যাসিড। ওকে, এই ল্যাকটিক অ্যাসিডটা এখানে আমি স্টার দিলাম একটা কার্বনের উপরে। এই কার্বনটার ভালো করে দেখে, কার্বনটার 4টে গ্রুপের সাথে কানেক্টেড। একটা CH3 মিথাইল গ্রুপ, একটা COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আর একটা OH ফাংশনাল গ্রুপ, আর একটা মানে হাইড্রক্সি, অ্যালকোহল হাইড্রক্সি এগুলো হয়, আর একটা হাইড্রোজেন অ্যাটম। আমি যদি স্টার দেওয়া যে কার্বন সেটাকে মিডিলে রেখে চারিদিকে 4টে গ্রুপ আলাদা করে লিখে দিই, তাহলে আরো ক্লিয়ার বোঝা যাবে মিডিলের কার্বনটার সাথে 4টে কার্বন কিভাবে আলাদা আলাদাভাবে কানেক্টেড বা যুক্ত আছে। এই স্ট্রাকচারটাকে আরো ক্লিয়ারলি যদি লিখতে চাস, এইরকম লেখা যায়, যার উপরে কার্বক্সিলিক অ্যাসিড আর বাকি চারিদিকে রাখা আছে। এইভাবে কোনো স্ট্রাকচার যখন লেখা হয় তাকে ফিশার প্রজেকশন বলা হয়। ফিশার প্রজেকশনের মাঝখানে একটা কার্বন আছে, এখানেও সেটা আছে,
এটা হলো সেই স্টার কার্বনটা। এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন, বাংলায় বলে অপ্রতিসম কার্বন। যে কার্বনের চারিদিকে চারটে ডিফারেন্ট গ্রুপ, চারটে আলাদা গ্রুপ থাকে, তাকে কাইরাল কার্বন বলে। আর যদি যৌগটার মধ্যে কোনো কাইরাল কার্বন থাকে, কোনো যৌগের মধ্যে যদি থাকে, সেই যৌগটাকে কাইরাল যৌগ বা অপ্রতিসম যৌগ, কাইরাল কম্পাউন্ড বলা হয়। এখন যদি কোনো কাইরাল কার্বন, কাইরাল কম্পাউন্ড বা কাইরাল যৌগ নেওয়া হয়, সেটাকে একটা ক্লিয়ার কাঁচের টেস্ট টিউব বা টিউবের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে যদি আমি একবর্ণী আলো বা ইংরাজিতে বলে মনোক্রোমাটিক লাইট, এক কালারের আলো তার মধ্যে দিয়ে পাস করাই, চালনা করি, তাহলে ওই লাইটের পাথ, ওই রাস্তা ঘুরতে শুরু করে। ক্লিয়ার? কেমন? একটা কাঁচের বিকারে কিছুটা এই কম্পাউন্ড, এই যৌগটাকে জলের মধ্যে ডিসলভ করে গুলে নিয়ে রেখে তার মধ্যে দিয়ে যদি একবর্ণী আলো, লাইটটাকে আমরা পাস করি, চালনা করি, দ্য পাথ অফ লাইট রোটেটেড, লাইটের পথটা ঘুরে যায়। বা উল্টোভাবে বললে হয়, ওই যৌগের দ্রবণটা, সলিউশনটা লাইটের পাথটাকে ঘুরিয়ে দিতে পারে, ক্যান রোটেট। যেসব যৌগ, যেসব কম্পাউন্ড মনোক্রোমাটিক লাইট বা একটা কালারের লাইটের রাস্তাকে, পথটাকে রোটেট করতে পারে, ঘুরিয়ে দিতে পারে, সেই যৌগগুলোকে, সেই কম্পাউন্ডগুলোকে আলোক সক্রিয় যৌগ বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড বলে। এখানে যেটা লিখেছি ল্যাকটিক অ্যাসিড, এটা একটা কাইরাল কার্বন আছে এমন একটা কম্পাউন্ড, তাই এটা একটা কাইরাল কম্পাউন্ড, মানে অপ্রতিসম যৌগ। তার মানে ল্যাকটিক অ্যাসিডকে জলে গুলে নিয়ে, ডিসলভ করে নিয়ে ওর মধ্য দিয়ে যদি আমি লাইট পাস করাই, এমনি এমনি হয় না, যদিও এটা পোলারিমিটার বলে একটা যন্ত্র হয়, পোলারিমিটার অ্যাপারেটরের মধ্যে করতে হয় ব্যাপারটা। তো লাইটের রাস্তাটা, পাথটা ঘুরে যায় না, প্লেন অফ লাইট, আলোর তলটা ঘুরে যায়। তার মানে ল্যাকটিক অ্যাসিড একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আর যে যৌগগুলো লাইটের পথটা, তলটাকে ঘোরাতে পারে না, তাদেরকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, আলোক নিষ্ক্রিয় যৌগ বলে। ক্লিয়ার? আমাদের এখানে যে ল্যাকটিক অ্যাসিডটা রাখা আছে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ, আলোক সক্রিয়। এখন কোশ্চেন হলো যে লাইটটা যখন ঘুরে যাবে, লাইটের পাথটা যখন ঘুরে যাবে, রোটেশনটা হবে, সেটা আমরা বুঝবো কি করে? সেটা পোলারিমিটার যন্ত্রের মধ্যেই বোঝা যায়। লাইটের রোটেশনটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। যদি লাইটের রোটেশনটা ক্লকওয়াইজ হয়, রোটেশনটা, তাহলে সেই কম্পাউন্ডটাকে ডেক্সট্রো রোটেটরি বা ডি দিয়ে ডিনোট করা হয়, বা প্লাস রোটেশন ধরা হয়। যদি রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তখন তাকে এল দিয়ে ডিনোট করা হয়, বা লিভো রোটেটরি মাইনাস সাইন দিয়ে তাকে লেখা হয়। ক্লিয়ার? ডি রোটেশন, এল রোটেশন, ডি ফর ডেক্সট্রো, এল ফর লিভো, ল্যাটিন ওয়ার্ড। ডান দিকের ঘূর্ণন, বাম দিকের ঘূর্ণন, ডান দিকে ক্লকওয়াইজ, রাইট হ্যান্ড সাইড হচ্ছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এল রোটেশন। ক্লিয়ার? একটা যৌগ, একটা কম্পাউন্ড আলোক
সক্রিয় মানে অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না সেটা বুঝতে হয়, সেটা কোশ্চেনও হয়। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হবে কি হবে না বোঝার একটা উপায়, একটা কন্ডিশন আমরা জানলাম। কন্ডিশনটা হলো যদি লাইট তার পথটা রোটেশন হয় তাহলে কম্পাউন্ডের যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ, না হলে ইনঅ্যাক্টিভ। মানে কাইরাল কম্পাউন্ড যদি হয় তাহলে যৌগটা অপটিক্যালি অ্যাক্টিভ। এছাড়া অপটিক্যালি অ্যাক্টিভ চেনার আরও একটা রাস্তা আছে। কি? যদি কোনো যৌগের মধ্যে কোনো সিমেট্রি না থাকে, তাহলে সেই যৌগটা, সেই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। কোনো সিমেট্রি যদি না থাকে, ইফ দেয়ার ইজ নো এনি সিমেট্রি প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড, দেন দ্য কম্পাউন্ড ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। কি সিমেট্রি? মোটামুটি 3 রকমের সিমেট্রির কথা এখন জেনে রাখ। একটাকে বলা হয় সেন্টার অফ সিমেট্রি, প্রতিসাম্য কেন্দ্র বাংলায় বলে। আর একটা হলো প্লেন অফ সিমেট্রি, প্রতিসাম্য তল। আর একটা অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, পরিবর্তিত তল, এরকম সিমেট্রি, অল্টারনেটিভ অ্যাক্সিস। তো এই 3টে সিমেট্রির সম্পর্কে আইডিয়া কোনো একদিন, বা সিমেট্রির ডিসকাশন অন্য আর একদিন হবে। শুধু মনে রাখবি কোনো কম্পাউন্ড, কোনো যৌগের মধ্যে যদি সিমেট্রি না প্রেজেন্ট, মানে প্রেজেন্ট না থাকে, তাহলে সেই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ। আর যদি কোনোভাবে সিমেট্রি থাকে তাহলে সেটা কিন্তু কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। এই হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড চেনার রাস্তা। এখন আমাদের সামনে যে কম্পাউন্ড, যে যৌগটা মোটামুটি একটা আমি লিখেছি, সেটা একটা ল্যাকটিক অ্যাসিডের মতো যৌগ, যার ফিশার প্রজেকশনের ছবি আঁকা আছে, যার মাঝখানটা একটা কাইরাল কার্বন আছে, আর চারিদিকে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে। যদি এই যে গ্রুপগুলোকে বিভিন্ন দিকে চারিদিকে আমরা বসাতে শুরু করি, 4টে ডিফারেন্ট গ্রুপকে আমরা বসাতে শুরু করি, আর এখানে সবচেয়ে 4টে যে ডিফারেন্ট গ্রুপ রেখেছি তার মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস, সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, সেটাকে আমরা মেনলি রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড, মানে হরাইজন্টালি রাখবো। এটাই নোমেনক্লেচারের নিয়ম। তার আগে আমি একটু আসি যে এই ফিশার প্রজেকশনকে, ফিশার ফরম্যাটে যখন কোনো যৌগকে লিখতে হয় তখন তার সবচেয়ে উপরের পজিশনে রাখতে হবে সবচেয়ে তীব্র জারিত ফর্মে থাকা বা হাইয়েস্ট অক্সিডাইজিং ফর্মে থাকা গ্রুপকে। তো এখানে কার্বক্সিলিক অ্যাসিডটা হাইয়েস্ট অক্সিডাইজিং গ্রুপ, তাই তাকে সবসময় ফিশার প্রজেকশনের টপ উপরে রাখতে হয়, এটাই নিয়ম। আর সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস, মানে এখানে কার্বনের সাথে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সরাসরি কানেক্টেড কে অক্সিজেন, সেটাকে হরাইজন্টালি অনুভূমিকভাবে রাখা হয়। তাই জন্য এখানে আমি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমসকে আমি এক্স দিয়ে ডিনোট করছি, আপাতত এক্স দিয়ে ডিনোট করছি। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হতে পারে, নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে। তাকে অনুভূমিক তলে হরাইজন্টালি রাখা হয়, এটাই নিয়ম। আর মাঝখানে থাকবে একটা কার্বন থাকবে, আর ভার্টিক্যালি সরাসরি এখানে স্ট্রেট লাইনের যে চেন, লং চেনে সাজাতে হবে। সবচেয়ে উপরের পজিশনে সবচেয়ে অক্সিডাইজিং গ্রুপ, সেটাকে আমি ABCD যা হোক একটা নাম দিয়ে দিতেই পারি, বা দিলাম এ, নিচে দিলাম বি। আর অনুভূমিক হরাইজন্টালি লং চেন তো কার্বন রাখবো, আরও একটা এবির পরে সি রাখলাম। এখানে আমি মেনলি যেটা করতে চলেছি ডিএল নোমেনক্লেচারের প্রসেস শেখাচ্ছি। ফার্স্ট কি করব, আমরা ফিশারে ফেলবো। ফিশারে ফেলার সময়
সবচেয়ে উপরের পজিশনে সবচেয়ে অক্সিডাইজিং ফাংশনাল গ্রুপকে রাখবো, আর লং চেনে ভার্টিক্যাল লাইন উলম্ব লাইনটাকে সাজাবো, আর অনুভূমিক তলের লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড হরাইজন্টালি লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ডের কোনো একদিকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে রাখবো। এটা ডিএল নোমেনক্লেচারের প্যাটার্ন, সাজানোর প্যাটার্ন। এবারে যদি এই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস বা ফাংশনাল গ্রুপ তাকে যদি ডান দিকে রাখি, রাইট হ্যান্ড সাইডে রাখি, সেই যৌগটার সেই কম্পাউন্ডটার নামের আগে ডি বসবে, ডি দিয়ে ডিনোট করা হবে। আর যদি আমি এই কম্পাউন্ডটাকে আয়নায় দর্পণে মিররে ইমেজ নিই, যাকে মিরর ইমেজ বলা হয়, তাহলে দেখ আয়নায় ছবি তুললে কেমন হয়। সিটা চলে গেছে উপরে, এক্সটা এখানে, এ এখানে, বি এখানে, মানে মিরর ইমেজ স্ট্রাকচার, বাংলায় বলে দর্পণ প্রতিবিম্ব। তাহলে এক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডে এক্স ছিল, তাই এটা ডি, এখানে এক্সটা লেফট হ্যান্ড সাইডে, তাই এটা হয়ে যাবে নামের আগে এল। এটা ডিএল নোমেনক্লেচার প্রসেস। তবে হ্যাঁ, এই ডিএল নোমেনক্লেচারের যে ডি আর এল আর ডেক্সট্রো রোটেশন লিভো রোটেশনের একটু আগে যে স্মল ডি স্মল এল বলেছিলাম, দুটো আলাদা জিনিস। নোমেনক্লেচারের ডি কে ক্যাপিটাল দিয়ে লেখা হয়, আর রোটেশনের ডিএল স্মল লেটারে লেখা হয়। ক্লিয়ার? যেমন আমাদের এখানে ল্যাকটিক অ্যাসিডের একটা ছবি রাখা আছে, এখানে লক্ষ্য করে দেখ সবচেয়ে অক্সিডাইজিং গ্রুপ উপরে, কার্বনের লং চেন 1 2 3 লং চেন কার্বনকে ভার্টিক্যালি রাখা আছে, হরাইজন্টালি ওএইচ ফাংশনাল গ্রুপটাকে রাইট হ্যান্ড সাইডে রাখা আছে, তাই এটার নাম হবে ডি ল্যাকটিক অ্যাসিড। ক্লিয়ার? যদি কোনো এমন যৌগ, এমন কম্পাউন্ড পাওয়া যায় যেখানে মোর দ্যান ওয়ান OH ফাংশনাল গ্রুপ আছে, সেখানে ডিএল নোমেনক্লেচার কিভাবে হবে? মোর দ্যান ওয়ান OH ফাংশনাল গ্রুপ বলতে পারিস, অথবা মোর দ্যান ওয়ান ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস যদি থাকে, তখন তার নোমেনক্লেচারটা কিভাবে হবে একটু দেখতে থাক। আমাদের খুব সবাইয়ের জানা একটা কম্পাউন্ড, একটা যৌগ হলো গ্লুকোজ। ফর্মুলা, গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6, সবাই জানে। এর যদি কেউ স্ট্রাকচার দেখতে চায়, তাহলে গ্লুকোজের স্ট্রাকচার হবে এটা। দেখ কতগুলো কাইরাল পজিশন, এই একটা কাইরাল পজিশন। ফার্স্ট আগে 6টা লং চেনটাকে ভার্টিক্যালি রেখেছি কিনা কাউন্ট করি। 1 2 3 4 5 6, 6টা কার্বন, 6টা কার্বনকে পর পর রেখেছি লং চেন। এটা ভার্টিক্যাল বা উলম্ব বরাবর রাখার নিয়ম। অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ CH, অ্যালডিহাইড বলেছি অক্সিডাইজিং ফাংশনাল গ্রুপকে সবচেয়ে টপে রাখতে হবে, রেখেছি। আর ভার্টিক্যালি অনুভূমিকভাবে কাদের রাখতে হবে, সরি হরাইজন্টালি কাদের রাখতে হবে ইলেকট্রোনেগেটিভ ফাংশনাল গ্রুপ, আইদার রাইট হ্যান্ড অথবা লেফট হ্যান্ড। তোরা লক্ষ্য কর OH ফাংশনাল গ্রুপ ফার্স্ট রাইট হ্যান্ডে, দেন লেফট হ্যান্ড, তারপরেই পরপর দুটো রাইট হ্যান্ড সাইডে। এটাই গ্লুকোজের স্ট্রাকচার, আমি তৈরি করিনি, এটাই মনে রাখতে হবে। তো এখানে একটা যে পজিশন দেখ, এটা একটা কাইরাল কার্বন। কাইরাল কেন? 4টে ডিফারেন্ট গ্রুপ থাকলে সেই কার্বনটাকে কাইরাল কার্বন বলা হয়। হ্যাঁ, এখানে একটা অ্যালডিহাইড, একটা H, একটা OH, আর এই পুরোটা এই কার্বনের থেকে পরের বাকিটা একটা, পুরোটাকে একটা গ্রুপ ধরলে তাহলে এটা কাইরাল কার্বন, 4টে ডিফারেন্ট। এই পজিশনটাকে যদি কনসিডার করি, তাই একটা H, একটা OH, উপরের দিকটা একটা ফাংশন গ্রুপ, পুরো নিচেরটা একটা ফাংশন গ্রুপ। এইরকম ভাবেই এটা সব কটা পজিশন 1 2 3 4, 4টে কাইরাল কার্বন আছে। OH গ্রুপ রাইট হ্যান্ড সাইডে থাকলে ডি, OH ফাংশনাল গ্রুপ বা ইলেকট্রোনেগেটিভ ফাংশনাল গ্রুপ রাইট হ্যান্ড সাইডে থাকলে নোমেনক্লেচারে হয় ডি।
আর ইলেকট্রোনেগেটিভ ফাংশন গ্রুপ লেফট হ্যান্ডে থাকলে তাকে বলা হয় এল। লেফট হ্যান্ডে থাকলে তাকে বলা হয় এল, ডিএল এর এল। কিন্তু এখানে OH ফাংশন গ্রুপ ইলেকট্রোনেগেটিভ একবার রাইট হ্যান্ডে আছে, একবার লেফট হ্যান্ডে আছে, আবার রাইট হ্যান্ডে আছে। তাহলে ডিএল নোমেনক্লেচার এদের নামের আগে, গ্লুকোজের নামের আগে আমি ডি বসাবো না এল বসাবো, এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। এই জন্য ডিএল নোমেনক্লেচারে বলা হয় সবচেয়ে লিস্ট নিচে থেকে লিস্ট পজিশনের যে কাইরাল কার্বন, সেখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটাকে শুধু আমরা কনসিডার করব। সবচেয়ে নিচের পজিশন, লিস্ট পজিশনের যে কাইরাল কার্বনটাকে কনসিডার করব, সেই কার্বনটাতে যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেটা কোন দিকে আছে দেখব। এটা যদি রাইট হ্যান্ড সাইডে থাকে তাহলে এই রাইট হ্যান্ড সাইডে থাকার জন্য নোমেনক্লেচারের নিয়ম অনুযায়ী কি লিখতে হয়? ডি। তাই এটার নাম ডি গ্লুকোজ। আমরা দোকান থেকে যে গ্লুকোজ এনে খাই, আমরা কিনে আনি, আমরা খাই গ্লুকোজ ডি, গ্লুকন ডি। সেটা অ্যাকচুয়ালি গ্লুকোজ ডি বা গ্লুকন ডি নয়, অ্যাকচুয়ালি ডি গ্লুকোজ। আর নিয়ম অনুযায়ী যদি ডি গ্লুকোজের আমরা মিরর ইমেজ নিয়ে নিই, তখন রাইট হ্যান্ড সাইডের ওএইচটা লেফট হ্যান্ডে আসবে, তখন সেটার নাম হবে কিন্তু এল গ্লুকোজ। ডি গ্লুকোজ আমাদের খুব শরীরের জন্য ভালো এবং উপকারী, কিন্তু এল গ্লুকোজ ঠিক ততটাই ক্ষতিকর। তাই আমরা এল গ্লুকোজ আমরা খাই না। ক্লিয়ার? এখন এই ডিএল নামকরণের প্রসেস, নোমেনক্লেচার প্রসেসটা পুরোপুরি শেখা হলো। কিন্তু এই যে আরো কাইরাল কার্বনগুলো ছিল যাদের কার্বনের OH ফাংশনাল গ্রুপগুলো কোন দিকে আছে নোমেনক্লেচারে কিন্তু বলে বোঝানো গেল না। শুধু ডি গ্লুকোজের মানে হলো লং চেন কার্বন যার লিস্ট পজিশনের ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বা OH ফাংশনাল গ্রুপটা রাইট হ্যান্ড সাইডে আছে, নোমেনক্লেচার থেকে ক্লিয়ার। কিন্তু তার উপরের OH ফাংশনাল গ্রুপগুলো রাইট হ্যান্ডে বা লেফট হ্যান্ডে থাকলেও ডিএল নোমেনক্লেচারে কিছু এফেক্ট আসে না। এই কারণে ডিএল নোমেনক্লেচারের লিমিটেশন, সীমাবদ্ধতা সৃষ্টি হলো এবং ডিএল নোমেনক্লেচার প্রসেস মডিফাইড ফর্মে আরএস নোমেনক্লেচারে এসে দাঁড়ালো। আরএস নোমেনক্লেচারে ডিএল নোমেনক্লেচারের যে ভুল ত্রুটি সব দূর হবে, আরো সুন্দরভাবে বোঝা যাবে প্রত্যেকটা পজিশনের ফাংশনাল গ্রুপগুলো রাইট হ্যান্ড না লেফট হ্যান্ড, ডান দিকে না বাঁ দিকে আছে। এই জন্যে ডিএল নোমেনক্লেচারের থেকে আরএস নোমেনক্লেচার আরো বেশি ইম্পর্টেন্ট। দেখ এবারে আমি ডিএল এর পর চলে আসছি আরএস নোমেনক্লেচার প্রসেসে। আরএস নোমেনক্লেচারটা আরো বেশি ইম্পর্টেন্ট। আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রেও কিন্তু আমরা যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডকে ফিশার প্রজেকশনে ফেলার চেষ্টা করব। ফিশার প্রজেকশনে এইভাবে ফেলবো, যার মাঝখানটাতে কাইরাল কার্বন থাকবে আর চারটে ডিফারেন্ট গ্রুপ থাকবে চারিদিকে। এ বি সি ডি ওয়াইজ আমি পরপর লিখলাম চারটে ডিফারেন্ট গ্রুপগুলো কেমন গ্রুপ? আসলে এ বি সি ডি যে চারটে গ্রুপ কার্বন, কাইরাল কার্বনের চারিদিকে আছে, তাদেরকে মেনলি প্রেফারেন্স ওয়াইজ অ্যারেঞ্জ করতে হয়। কিরকম প্রেফারেন্স? এ বি সি ডি চারটে ডিফারেন্ট গ্রুপ হলেও সবচেয়ে হাইয়েস্ট প্রেফারেন্স যে ফাংশনাল গ্রুপটা আমি ধরছি সেটা এ, তাকে সবচেয়ে আগে রাখবো, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। এইভাবে এবিসিডি চারটে ফাংশনাল গ্রুপকে প্রেফারেন্স ওয়াইজ প্রাধান্য অনুযায়ী আমি আগে সাজিয়ে নেব। নিয়ে আমি যদি কাইরাল কার্বনের চারিদিকে পরপর তাদের রাখি এবং এ থেকে আমি যদি বিতে যাই, বি থেকে যদি সিতে যাই, সি থেকে যদি ডিতে আসি, মানে এ বি সি ডি প্রেফারেন্স ওয়াইজ যদি আমি রোটেট করি, তাহলে আমার রোটেশনটা কি হলো? ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ রোটেশন হলে আরএস নোমেনক্লেচারে যৌগটা বা সেই যে কম্পাউন্ডটা তার নামের আগে একটা আর হবে। আর ফর রেক্টাস। আর ফর রেক্টাস ল্যাটিন ওয়ার্ড, যার মানে ডান দিকে ঘূর্ণন, রাইট হ্যান্ড সাইড রোটেশন। একইভাবে আমি যদি এই
ফিশার প্রজেকশন যেটা ফেলা আছে তাকে যদি আমরা মিরর ইমেজ নিয়ে নিই, তাহলে এই সি, এই এ, উপরে বি আর নিচে ডি। এবারে আমি যদি প্রেফারেন্স ওয়াইজ গ্রুপগুলোকে এবিসিডিতেই অ্যারেঞ্জ করা আছে ধরে নিয়ে এ থেকে বি, বি থেকে সি হয়ে ডিতে রোটেট করি, আমার কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন হলো। তখন কম্পাউন্ডটা, যৌগটা নামের আগে একটা এস আসবে। ক্লিয়ার? এই হলো আরএস নোমেনক্লেচারের নিয়ম। রোটেশন রাইট হ্যান্ড সাইডে হলে ডি, আর এই ক্লকওয়াইজ হলে আর, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। তবে এক্ষেত্রে যদি এই রকম ফিশার প্রজেকশনে রোটেশনের ক্ষেত্রে যদি আমাদের হাইড্রোজেন বা লিস্ট প্রেফারেন্স, যেটা লিস্ট প্রেফারেন্স যাকে আমরা ধরেছি, তাকে যদি আমরা হরাইজন্টালি রাখি, মানে আমি বলছি এ দিলাম, বি দিলাম, সিটা এখানে না রেখে এখানে রাখলাম, আর যেটা লিস্ট প্রেফারেন্স, সবচেয়ে যার প্রেফারেন্স কম, তাকে যদি আমি হরাইজন্টালি অনুভূমিক ভাবে রাখি, তখন আমার রোটেশনটা কেমন হবে? আমি স্টার্ট করব ফার্স্ট প্রেফারেন্স যে এ থেকে, তারপরে বি, তারপরে সিতে আসবো। কিন্তু সিতে আসার সময় ডি এর উপর দিয়ে আসতে হলো। এ বি সিতে এসছি, বাট আমি ক্রস করেছি ডিটাকে, বা এ বি সিটাকে কনসিডার করেছি, ডিটাকে কনসিডার করিনি। কিন্তু অ্যাজ দ্য লিস্ট প্রেফারেবল গ্রুপ প্রেজেন্ট ইন দ্য হরাইজন্টাল পজিশন, তখন ক্লকওয়াইজ রোটেশন হলে আর না লিখে নোমেনক্লেচারে হবে এস, আর এস নোমেনক্লেচার হলে তখন তার আগে হবে আর। মানে যখন রোটেশনটা ক্লকওয়াইজ বা আর এর রোটেশন হবে, তখন তাকে আর এর বদলে এস দিয়ে লিখব। আর যদি রোটেশনটা আমাদের এসে হয়, তখন তাকে আমরা কিন্তু আর দিয়ে লিখব। এ বি সি, এ বি সি আমার রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হয়, কিন্তু নোমেনক্লেচারের রুলস ওয়াইজ এটাকে আর লিখব। এটাই আরএস নোমেনক্লেচারের প্রসেস। ক্লিয়ার? এখন আমি তোমাদের শিখিয়ে দেব যে ফাংশনাল গ্রুপ এবিসিডি তাদের প্রেফারেন্স ওয়াইজ কিভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হয়। সিআইপি রুলস বলে একটা রুলস আছে, যেই রুলস ওয়াইজ ফাংশনাল গ্রুপগুলোকে তাদের প্রেফারেন্স ওয়াইজ সাজানো, অ্যারেঞ্জমেন্ট করা যায়। সেই সিআইপি রুলসে বলা হয়েছে যে সব অ্যাটমসগুলো স্কাইরাল কার্বনের সাথে সরাসরি বন্ড করে থাকবে, তার মধ্যে যে অ্যাটমসটার অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি হবে, তার প্রেফারেন্স সবার আগে। মানে ধরো এটা সালফার, আচ্ছা আমি সালফারে এতে যাচ্ছি না, তোদের কাইরাল কার্বনের সাথে যে এবিসিডি চারটে ডিফারেন্ট গ্রুপ, আমি দিলাম সালফার, দিলাম অক্সিজেন, দিলাম নাইট্রোজেন, দিলাম কার্বন। সালফারের অ্যাটমিক নাম্বার 16, অক্সিজেন কত 8, কার্বন 6, নাইট্রোজেন 7। সবচেয়ে অ্যাটমিক নাম্বার কার বেশি? সালফারের, তাই এখানে হাইয়েস্ট প্রেফারেন্স সালফার। তারপরে অক্সিজেন 8, তারপরে 7, সি লিস্ট প্রেফারেন্স, আমি হাইড্রোজেন দিয়ে দিচ্ছি না 1, তাহলে এটা হয়ে যাবে ডি। তার মানে এই এ বি সি ডি এদেরকে আমি যদি সালফার, অক্সিজেন, সিতে রেখেছি নাইট্রোজেন, আর ডিতে রাখলাম হাইড্রোজেন। এখন সালফারের ফাংশনাল গ্রুপ SH, অক্সিজেনের ফাংশনাল গ্রুপ OH, নাইট্রোজেনের ফাংশনাল গ্রুপ NH2, এই রকম অনেকগুলো যদি আমি ফাংশনাল গ্রুপ করে দিই, তাহলে কাইরাল কার্বনের সাথে চারটে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আছে। সবচেয়ে হাইয়েস্ট প্রেফারেন্স A বা 1, তারপরে OH 2, তারপরে এটা 3, এটা 4। আমার রোটেশন কি হলো? ক্লকওয়াইজ। তার মানে এই কম্পাউন্ডের নাম যাই হোক না কেন, এর নামের আগে একটা আর আসবে, আর। ক্লিয়ার? আর এর মিরর ইমেজ তৈরি হবে এস। এইভাবে নোমেনক্লেচারকে সাজানো হয়।
প্রবলেম এখানে নয়, প্রবলেম হবে অন্য জায়গায়। প্রবলেম হলো ফার্স্ট তোমাদেরকে হয়তো এমন একটা স্ট্রাকচার দিল যেটাকে তোমরা ফিশার প্রজেকশনে ফেলতেই পারছো না। ফ্লাইং ওয়েজ বলে একটা টাইপ অফ স্টিরিও স্ট্রাকচার হয়। ফ্লাইং ওয়েজ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, সেটাই স্টিরিও কেমিস্ট্রি। আমি বলেছিলাম স্টিরিও কেমিস্ট্রি মানেই 3 ডাইমেনশনাল ব্যাপার স্যাপার হতে পারে, 3 ডাইমেনশনাল ব্যাপার স্যাপার হতে পারে। এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা এইভাবে একটা ফ্লাইং ওয়েজ ফরম্যাটে একটা কম্পাউন্ড দেওয়া হলো, এটাকে বলা হয় ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার। এই ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারটা দিলে এর আরএস নোমেনক্লেচার করতে বলবে। কিভাবে করব? ফার্স্ট ফলো করো, এখানে কিছু নেই মানে একটা কার্বন আছে, এটাকে কি বলে? কাইরাল কার্বন। আর তার চারিদিকে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে। আমাকে ফ্লাইং ওয়েজ থেকে ফিশার প্রজেকশনে অ্যারেঞ্জ করতে হবে। নিয়মটা কি? যখন এই দুটো স্ট্রেট লাইন থাকবে তাদের গ্যাপ থেকে তোমাকে চোখ রেখে দেখতে হবে, এটাই নিয়ম। নিয়মটা স্ট্রেট লাইন যেটা, তাদের মাঝখান থেকে গ্যাপ থেকে তোমাকে ফলো করতে হবে, দেখতে হবে। যদি তুমি এই গ্যাপ থেকে দেখো, বা আমি নিজেই যদি এই গ্যাপ থেকে দেখি, এখান থেকে আমি যদি অবজার্ভ করি, আমার রাইট হ্যান্ড পজিশনে কি চলে যাচ্ছে? OH, আর লেফট হ্যান্ডে কি যাবে? H। সেই মতো আমি যদি অ্যারেঞ্জমেন্টটাকে রাখি, আমি বলেছি আমার রাইট হ্যান্ড সাইডে যাবে কি? H, আর লেফট হ্যান্ডে রাইট হ্যান্ডে OH আর লেফট হ্যান্ডে H। আর এই পুরো বোল্ড করা, বর্ডার করে দেওয়া যে লাইনটা, এটার মানে হলো অ্যাবাভ দ্য প্লেন, এটা প্লেনের উপরে। এটা যদি আমি প্লেন ধরে নিই, তাহলে প্লেনের উপরে চলে যাবে COOH, আর ডট 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 এটাকে বলা হয় বিলো দ্য প্লেন, এটা প্লেনের নিচে চলে যাবে। এই দেখো ফ্লাইং ওয়েজ থেকে ফিশার প্রজেকশনে অ্যারেঞ্জ করে দিলাম। তোমাদেরকে বলে দিই, এই যে 4টে, একে যদি আমরা 3 ডাইমেনশনালি সাজাই, এইরকম দেখা পাচ্ছ 1 2 3, আর এখান থেকে একটা OH ফাংশনাল গ্রুপ উপর থেকে আছে, যেটাকে নিলে আমাদেরকে 4টে হাত বোঝানো যাবে। দেখো H, COOH, CH3, এই উপর থেকে একটা দেখানো যাবে। যদি আমি এইরকম একটা দিয়ে দিই, দেখো লক্ষ্য করো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, 3D স্ট্রাকচার, এটাকে টেট্রাহেড্রাল স্ট্রাকচার বলা হয়। আমি সেই রকম ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারকে ফিশার প্রজেকশনে ফেলেছি। এবারে মাঝখানে আছে কাইরাল কার্বন, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। কার্বনের সাথে কার্বন বন্ড করে আছে, O বন্ড করা আছে, H বন্ড করা আছে। OH যার সরাসরি বন্ড O দিয়ে, তার অ্যাটমিক নাম্বার 8, তাই ওটা সবচেয়ে হাইয়েস্ট প্রেফারেন্স। এখানে দুটোই কার্বনের সাথে বন্ড করে আছে, এরও অ্যাটমিক নাম্বার 6, এরও অ্যাটমিক নাম্বার 6, কিন্তু এই 6 যার অ্যাটমিক নাম্বার, সে হাইড্রোজেনের সাথে বন্ড যার অ্যাটমিক নাম্বার 1। এখানে কার্বন অক্সিজেনের সাথে বন্ড করে আছে যার অ্যাটমিক নাম্বার 8। তাই মিথাইলের থেকে কার্বক্সিলিক অ্যাসিড ফাংশন গ্রুপের প্রেফারেন্স আগে, ওটা 2, মিথাইল ফাংশন গ্রুপ 3 হয়ে গেল। তাহলে এবারে যদি আমি রোটেশন স্টার্ট করি, 1 2 3, হাইড্রোজেনটা লিস্ট সবচেয়ে খারাপ, তার মানে A হবে OH, B হয়ে যাবে COOH, C হয়ে যাচ্ছে CH3 ফাংশনাল গ্রুপ মিথাইল, আর D হয়ে যাচ্ছে হাইড্রোজেন। ওকে, ABCD আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে। নিয়ম হলো ক্লকওয়াইজ রোটেশন হলে R, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে S। কিন্তু লিস্ট প্রেফারেন্স, হাইড্রোজেনটা যেহেতু অনুভূমিকভাবে আছে, হরাইজন্টালি আছে, তাই এটা S এর রোটেশন, কিন্তু এটা হয়ে যাবে R। আর কম্পাউন্ডটার নাম তো ল্যাকটিক অ্যাসিড, বা ইউপ্যাক নোমেনক্লেচার যদি আমি করি, দেখো CH3 এটা CH, তার সাথে OH আছে, OH আর COOH, 1 2 3, 3টে থাকলে প্রোপানোইক অ্যাসিড, 2তে OH, 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, তার আগে আর 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড। ক্লিয়ার? RS নোমেনক্লেচারের আইডিয়াটা ক্লিয়ার? আমি আরো কিছু এক্সাম্পল দেব।
দেখো আমি আরও একটা ফ্লাইং ওয়েজ কম্পাউন্ড ফরম্যাটের স্ট্রাকচার লিখেছি। এটার অ্যাকচুয়াল নাম গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড কীরকম, আচ্ছা সেটা পরে দেখাচ্ছি। একে আগে ফিশার প্রজেকশনে ফেলি। আমি বলেছিলাম স্ট্রেট লাইন দুটোর গ্যাপ থেকে আমাকে লক্ষ্য করতে হবে। এখানে চোখ রেখে আমি দেখব, এটাই নিয়ম দেখব। তাহলে আমি ওখান থেকে যদি লক্ষ্য করি, আমার ওখান থেকে দেখলে রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে OH, লেফট হ্যান্ড সাইডে আছে H। যেটা বোল্ড করা সেটা অ্যাবাভ দ্য প্লেন, তাহলে CHO ফাংশনের গ্রুপ চলে যাবে অ্যালডিহাইড ফাংশনের গ্রুপ উপরে, আর এটা আছে CH2OH বিলো দ্য প্লেন নিচে। এটাই গ্লিসারালডিহাইডের স্ট্রাকচার, CHO, CHOH, CH2OH। এখানে লক্ষ্য করো কাইরাল কার্বন আছে, চারটে ডিফারেন্ট গ্রুপ, H, CHO, OH, CH2OH, চারটে ডিফারেন্ট গ্রুপ। এবার আমি 1 2 3 4 ওয়াইজ এটাকে সাজিয়ে দেবো। এটাকে 1 অক্সিজেন, কার্বন CHO অ্যালডিহাইড, কার্বনের সাথে সরাসরি অক্সিজেন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন, তারপর অক্সিজেন। ওকে, কেন অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ তোমরা যদি দেখো এটা কিন্তু এইভাবে আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এই সরি অক্সিজেন। আবার ডবল বন্ড দিয়ে অক্সিজেন মানে কার্বনের সাথে একবার অক্সিজেন, আবার অক্সিজেনের সাথে কিন্তু একবার কার্বন, ব্যাপারটা কিন্তু এইভাবে কাউন্ট করা হয়। আর এখানে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তাই জন্য এটা হয়ে গেল 2 আর এটা হয়ে গেল 3। তাহলে 1 2 3 রোটেশনটা কি হলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, ক্লকওয়াইজে R, অ্যান্টি ক্লকওয়াইজে S। কিন্তু S হবে কিন্তু হাইড্রোজেনটা হরাইজন্টালি আছে, তাই S না হয় এটা হয়ে যাবে R গ্লিসারালডিহাইড। ক্লিয়ার? এরকম আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো এখানে আমি আরো একটা কম্পাউন্ডের ফ্লাইং ওয়েজ স্ট্রাকচার করেছি, যেখানে CH3 আর H গুলো স্ট্রেট লাইন আছে, মানে প্লেনের উপরে আছে। সেটা আমি একটু অপোজিটে করেছি, এটা ঠিক অপোজিট স্ট্রাকচার হোক, তাতে কি এসে গেছে আমার লক্ষ্য করতে হবে, দেখতে হবে স্ট্রেট লাইন দুটোর গ্যাপ দিয়ে। তাহলে আমি এই গ্যাপ দিয়ে যদি দেখি, কারণ আমার চোখটা এখানে রাখবো, চোখটা ওখান থেকে দেখবো, ওখান থেকে দেখছি, দেখো কি হয়। এখান থেকে যদি দেখলে আমার রাইট হ্যান্ড সাইডে কি, ওখান থেকে যদি আমি লক্ষ্য করি, রাইট হ্যান্ড সাইডে H, লেফট হ্যান্ড সাইডে CH3। বোল্ড করাটা উপরে, ডট 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 ডট, ক্লোরিনটা নিচে। অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি এখানে যে কটা আছে তার মধ্যে ব্রোমিন 1, ক্লোরিন 2, এখানে বন্ড কার্বনের সাথে এটা 3। তাহলে আমি যদি রোটেশনটা 1 2 3 করি, আমার রোটেশনটা কি হলো, ক্লকওয়াইজ, আর কিন্তু নোমেনক্লেচারটা তৈরি হবে S দিয়ে, বিকজ হাইড্রোজেনটা লিস্ট পেপার সেটা কি আছে, অনুভূমিকভাবে আছে। এই যৌগটা, এই কম্পাউন্ডের নাম ইন জেনারেলি যদি আমরা তৈরি করি CH3, এখানে আছে C আর H, CH, তার সাথে একটা ক্লোরিন, একটা ব্রোমিন, তাহলে এটা 1 এটা 2, 1 1, 1 নম্বরে ক্লোরিন 1 নম্বরে ব্রোমিন, তাহলে 1 ব্রোমো 1 ক্লোরো, 1 ব্রোমো 1 ক্লোরো। কেন, B ফর আলফাবেটিক্যালি B C এর আগে হয়, তাই 1 ব্রোমো 1 ক্লোরো। দুটো কার্বন আছে ইথেন, 1 ব্রোমো 1 ক্লোরো ইথেন, বাট তার আগে একটা S আসবে, S 1 ব্রোমো 1 ক্লোরো ইথেন। ক্লিয়ার? দেখো তোমাদের এখানে আমি আরো একটা এক্সাম্পল, আরেকটা কম্পাউন্ডের নাম লিখেছি, এটা ফিশার প্রজেকশনে দিয়েছে। আমি লং চেন কার্বনকে কনসিডার করব। ইউপ্যাক নোমেনক্লেচারে নাম্বারিং, কার্বনকে সিলেক্ট করে নাম্বারিং করার সময় যে ফাংশন গ্রুপ থাকবে, কার্বনের ফাংশন গ্রুপ থাকবে, সেদিক থেকে নাম্বারিং স্টার্ট হয়। তাহলে 1 2 3 4 লং চেন কার্বনকে খুঁজেছি, যেখানে দেখো এই একটা কাইরাল কার্বন, কেন, হাইড্রোজেন, ব্রোমিন, কার্বক্সিলিক অ্যাসিড, আর পুরোটা আরও একটা ফাংশন গ্রুপ। তাহলে এটা একটা কাইরাল কার্বন, ঠিক একইভাবে এটাও আর একটা কাইরাল কার্বন, এখানে দুটো কাইরাল কার্বন। তাহলে নোমেনক্লেচারের RS দুটো জায়গায় শুধু খুঁজে বের করতে হবে আমাদের। তো আমি ফার্স্ট এই পজিশনটার কথা বলি। এখানে যদি আমি যাই, তাহলে ব্রোমিন, এখানে ব্রোমিন ফাংশনের অ্যাটমিক নাম্বারটি সবচেয়ে বেশি, তাহলে সেটাই এক নিয়ে নেব। তারপরে উপরে আছে কার্বনের সাথে কি আছে, কার্বন, কার্বনের সাথে কি আছে, কার্বন। আবার এখানে
কার্বনের সাথে কি আছে? কার্বন। তারপরে কার্বনের সাথে আছে অক্সিজেন, আর আমার এখানে কার্বনের সাথে কি আছে? ব্রোমিন। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 আর ব্রোমিনের অ্যাটমিক নাম্বার 35। তাই এই নিচের পুরো পজিশনটাকে আমি একটা ফাংশন গ্রুপ ধরে এই পুরো পজিশনটার নাম দিয়ে দিলাম আমি 2, আর এই উপরেরটাকে আমি এটা দিয়ে দিলাম 3। যদি তাই হয় তাহলে 1 2 3 আমার রোটেশনটা কি হবে? ক্লকওয়াইজ, রাইট হ্যান্ড সাইড। ক্লকওয়াইজ রোটেশন হলে কি হয়? আর কিন্তু হাইড্রোজেন হরাইজন্টালি আছে, তাই এই পজিশনটার নাম হলো S2। 2 নম্বর পজিশনটার নাম হয়ে গেল S। এইবারে আমি চলে আসছি নিচেরটার ক্ষেত্রে চলে আসছি। নিচের যে কাইরাল কার্বন, এখানে ব্রোমিনের ফাংশন গ্রুপটা 1, তারপরে উপরের পজিশনটাকে আমি পুরো 2 ধরবো, আর এইটাকে আমি ধরবো 3। তাহলে আমার রোটেশনটাকে লক্ষ্য করো, কি হলো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? রাইট হ্যান্ডে রোটেশন হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় S। S হবে কিন্তু আর লিখবো, কারণ এখানে হাইড্রোজেনটা হরাইজন্টাল আছে, হাইড্রোজেনটা। তাহলে 2 নম্বর পজিশনটা S, 3 নম্বর পজিশনটা R। তার মানে 2S 3R, 2S 3R। তারপরে কম্পাউন্ডটার যেটা নাম সেটা লিখে দেবো 1 2 3 4, 1 2 3 4, 2 3 ডাই ব্রোমো, 2 3 ডাই ব্রোমো বিউটানোইক অ্যাসিড। ক্লিয়ার? 2 3 ডাই ব্রোমো বিউটানোইক অ্যাসিড। তাহলে এটা কি হলো? 2S 3R 2 3 ডাই ব্রোমো বিউটানোইক অ্যাসিড। এই হয়ে গেল RS নোমেনক্লেচারের কমপ্লিটলি প্রসেস। যদি এইখানে উপরের CH3 থাকতো, নিচে CH3 থাকতো, মাঝখানে ব্রোমিনগুলোকে রাখতাম, তাহলে এখানের নোমেনক্লেচারে যদি যদি আসতো, আমি করে দেখবো, এটা তোমাদেরকে করতে বলবো। যদি ধরে নিচ্ছি এটা আর এটা S আসে, আচ্ছা ধরে নিচ্ছি এখানে S এসছে S, এটাই R, তাহলে আমি কোন দিক দিয়ে নাম্বারিং স্টার্ট করব? আমি বলছি উপর থেকে যদি নাম্বারিং স্টার্ট করি তাহলে 2S 3R, কেন দুদিকেই তো মিথাইল ফাংশন গ্রুপ। নাম্বারিং কোনো ফাংশন গ্রুপের জন্য না, যে দিক থেকে ইচ্ছা স্টার্ট করা যায়, তাহলে 2S 3R হতে পারে। কিন্তু অন্য কেউ যদি আবার এইটা বলে স্যার আমি নাম্বারিং নিচে থেকে স্টার্ট করব, 2R লিখবো আর এটা 3S লিখবো, তাহলে 2R 3S। একজন বলবে স্যার 2R 3S 2 3 ডাই ব্রোমো বিউটেন, আবার অন্য কেউ বলবে স্যার 2S 3R 2 3 ডাই ব্রোমো বিউটেন। সেই কনফিউশনটা কি করে দূর করব? বলা হয় RS নোমেনক্লেচারে R এর প্রেফারেন্স সবসময় S এর থেকে আগে হয়, তাই আর যে পজিশনটা সেদিক থেকে নাম্বারিং স্টার্ট হবে, তাই এই নোমেনক্লেচারের নাম্বারিংটা ঠিক আছে, 2R হবে, 3S হবে। ওপর থেকে নাম্বারিং করে আসা যাবে না, আর আগে প্রেফারেন্স পাই S এর থেকে। ক্লিয়ার? RS নোমেনক্লেচার মোটামুটি আমি কমপ্লিট করেছি। এবারে ফাংশনাল গ্রুপ, ডিফারেন্ট ফাংশন গ্রুপকে অ্যাকর্ডিং টু CIP রুলস পর তাদেরকে লিখে তাদের প্রেফারেন্স ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা বই থেকে বা অন্যান্য জায়গা থেকে দেখে নিতেই পারো। না হলে রুলস ওই একটাই যে অ্যাটমিক নাম্বার যার বেশি, অ্যাটমিক মাস যার বেশি, তাদের প্রেফারেন্সটা আগে যাবে। আশা করছি RS নোমেনক্লেচারের উপরে কোনো প্রবলেম আর তোমাদের হবে না। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে তোমরা জানাবে, আমি চেষ্টা করব সব প্রবলেম সলভ করার। পরের দিন আবার আসছি, আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই এটা দেখতে থাকো, সবার উপকার হবে। ইভেন এবছরে যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা তো অবশ্যই দেখবে। স্টুডেন্ট, টাটা।